1971 সালে আমাদের পূর্বসূরীরা পূর্বপুরুষ অনেক স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 2 লক্ষ মা বোনকে দিতে হয়েছিল সম্ভ্রম। আজকে বহু মানুষ সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করছেন, 16ই ডিসেম্বরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, 26শে মার্চ স্বাধীনতা দিবস এটা মানতে চাইছেন না। আজকেও আমরা সমাধানে পৌঁছতে পারিনি স্বাধীনতার ঘোষককে, আজকেও আমরা সমাধানে পৌঁছতে পারিনি মুজিবনগর সরকারকে আমরা সম্মান জানাবো কিনা, আজকেও আমরা সমাধানে পৌঁছতে হিমশিম খাই যে বঙ্গবন্ধু 25শে মার্চের রাতে পালিয়ে গিয়েছিলেন নাকি পাকিস্তানি বাহিনী তাকে আটক করে রেখেছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে নাকি অন্য কারো নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই ব্যাপারে এখনও আমরা বিতর্ক করি। কিন্তু আমাদের স্বপ্ন ছিল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম করা। মূলত ওই ধর্মের ভিত্তিতে যে ভারত পাকিস্তান ভাগ 47-এ এবং তারপরে পাকিস্তান হওয়ার পরে ওই ধর্মের ভিত্তিতেই আমাদের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের ফলে আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ধর্মের ভিত্তিতে বিভক্তি নয়, আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটা হবে ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে সংখ্যালঘু বলে কোনো কিছু থাকবে না। কোনো মতের অধিকারী মতের অনুসারী যদি একজনও হয় তিনিও বাকি 99 জনের মতো সমান অধিকার পাবেন। কিন্তু সেটা কি প্রতিষ্ঠিত হয়েছে? আমরা কি প্রতিষ্ঠিত করতে পেরেছি যে এদেশে 90% মানুষ এই মুহূর্তে মুসলমান, যদিও মুক্তিযুদ্ধের সময় হিন্দুর সংখ্যা প্রায় 35% ছিল, সেগুলো কমতে কমতে আজকে 5-7%-এ চলে এসেছে। সেই দেশে আমরা কি যাদেরকে সংখ্যালঘু বলছি তাদের অধিকার নিশ্চিত করতে পেরেছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? এক কথায় উত্তর হচ্ছে সেটা আমরা পারিনি। কেন? আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা না পারার যে দীর্ঘ লিস্ট, সেই লিস্টে একটা বড় ধাক্কাটা কি? একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একজন সনাতন ধর্মের কিংবা বৌদ্ধ ধর্মের কিংবা খ্রিস্ট ধর্মের কিংবা অন্য যে কোনো ধর্মের ছাত্রছাত্রী থাকতে পারেন, সেই ছাত্রছাত্রীকে আপনি ইসলামিক স্টাডিজ পড়তে বাধ্য করছেন। বলছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা। ইসলামী বিশ্ববিদ্যালয় যে নিয়ম করেছে 2025-26 শিক্ষাবর্ষে, সেই নিয়ম অনুযায়ী আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, শিখ হন, যাই হন না কেন, আপনাকে 100 মার্কের বাধ্যতামূলক ইসলামিক স্টাডিজ পড়তে হবে। একজন হিন্দু ইসলামিক স্টাডিজ কেন পড়বে? সেটা যদি ইসলামের ইতিহাস হয় তবুও বোধহয় ব্যাপারটা থাকে যে ইসলামের ইতিহাস এটা জানলে এটা ক্ষতি কী? এর সঙ্গে তো ইসলামের ইতিহাসের সঙ্গে তো ধর্মচর্চার কোনো সম্পর্ক নেই। কিন্তু বিষয়টা হচ্ছে ইসলামিক স্টাডিজ, অর্থাৎ ইসলাম শিক্ষা। একজন সনাতনী তাকে ইসলাম শিক্ষা পড়তে বাধ্য হতে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এটাই কি মহান মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ? চলুন একটু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি কুষ্টিয়া ঝিনাইদহের একেবারে বর্ডার প্রান্তে যেখানে অবস্থিত, যেটা সেখানে আদতে হচ্ছেটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কথা। সেখানে যে নিয়ম চালু করা হয়েছে সেটা কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না। এই নিয়ম করার স্পর্ধাই বলে দেয় যে বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে অন্য কেউ শাসন করছে। এবং এই নিয়মটা এমন না যে বিএনপির আমলে হয়েছে, এই নিয়মটা হয়েছে ডক্টর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে, যে তথ্য নিয়ে এতদিন হয়তো গণমাধ্যমে কোনো চর্চা হয়নি। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, ভয়ঙ্কর শিরোনাম, ইসলামিক স্টাডিজ পড়তে বাধ্য ভিন্ন ধর্মাবলম্বীরাও। এখানে বলা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ স্টাডিজ ও ইসলামিক স্টাডিজ পড়তে হবে সব বিভাগে। প্রতি বিষয়ে 100 নম্বরের ক্রেডিট কোর্স পড়ানো হবে ইংরেজিতে। প্রতিটি বিভাগ আলাদা করে তৈরি করেছে সিলেবাস, চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলে।
ক্ষুব্ধ ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। এরকম অনেক পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। এখন চলুন একটু ভেতরে যায়। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অনার্স পর্যায়ের সব বিভাগের, অর্থাৎ আপনি যে বিষয়ে পড়েন না কেন, সব বিভাগের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশ স্টাডিজ এবং ইসলামিক স্টাডিজ কোর্স। ইসলাম শিক্ষা পড়তে হবে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে 100 নম্বরের ক্রেডিট কোর্স হিসেবে তা পড়ানো হবে। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি হিন্দু সহ অন্য ধর্মের শিক্ষার্থীদেরও বাধ্য হয়ে পড়তে হবে এই দুই বিষয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে প্রতিটি বিভাগের জন্য তৈরি হয়েছে পৃথক সিলেবাস। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফুঁসছেন হিন্দু সহ অন্য ধর্মের শিক্ষক শিক্ষার্থীরা। তারা বলছেন, একটি ধর্মের ওপরে পাঠ অন্য ধর্মাবলম্বীদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়, তাই বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের 26 এপ্রিল অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের 130তম সভায় বাংলাদেশ স্টাডিজ ও ইসলামিক স্টাডিজ কোর্স দুটিকে সব বিভাগে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে 2025-26 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট কোর্স হিসেবে অন্তর্ভুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কার্যবিবরণীর উপরে লিখিত কোনো সংশোধনী বা আপত্তি না থাকায় ওই বছরের 1 নভেম্বর কোর্স দুটিকে অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে, ইউনূস সরকার বিদায়ের জাস্ট আগে। তবে কার্যবিবরণীর উপরে যে আপত্তি না থাকলেও একাডেমিক কাউন্সিলে উপস্থিত একাধিক সদস্যের মৌখিক আপত্তি ছিল বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মঞ্জুরুল হক কালবেলাকে বলছেন, বাংলাদেশ স্টাডিজ ও ইসলামিক স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করা সঠিক, গত একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্তটি জানাজানির পর উদ্বিগ্ন হয়ে পড়েন হিন্দু সহ অন্য ধর্মের শিক্ষক শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত আপত্তি জানান। এছাড়া উপাচার্য নকিব ছাত্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তারপরও সুরাহা হয়নি, উল্টো ছাত্র উপদেষ্টার মাধ্যমে জানানো হয় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কোর্সটি বহাল রাখা এবং সেই অনুযায়ী সিলেবাস প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী একাডেমিক কাউন্সিলে নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষে এ বিষয়ে পরিবর্তন আনা সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, আমাদের অবস্থান কোনো ধর্মীয় শিক্ষা বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। একটি নির্দিষ্ট ধর্মভিত্তিক কোর্স সব ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক ক্রেডিট কোর্স হিসেবে নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় পরিবেশ প্রত্যাশা করি যেখানে সব শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা, সম অধিকার এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়টি সমান গুরুত্ব পাবে। তারা আরও অনেক কথা, এই কথাগুলো আসলে আলোচনা করে লাভ নেই। ইউনূসের আমলে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে সেগুলো তো আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চোখ রাখলেই বুঝতে পারি, কি মেটিকুলাস ডিজাইনে সব কিছু সাজানো হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যাকে আনা হয়েছিল তিনি কোন রাজনৈতিক দলের সেটাও আমরা জানি, এবং তিনি সেই আলোচনাটা না করি, কোন কর্মকাণ্ড দিয়ে তিনি তার বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছিলেন সেটা না বলি। যদিও তিনি আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তার আগের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকালে, এবং সেই অনুষ্ঠানটা তিনিই তত্ত্বাবধান করেছেন, তার উদ্যোগেই এই আয়োজন হয়েছে। তখন তিনি খাঁটি আওয়ামী লীগ ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের লুঙ্গির নিচ থেকে তিনি বেরিয়ে একটা ধর্মভিত্তিক দলের কি বলবো যে খুবই আস্থার জায়গা নিয়েছেন। এবং আমরা দেখেছি যে ওই ভদ্রলোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি করার এবং তার যে ক্যারিয়ার, তার সিভির মান উন্নত করার চেষ্টা ডক্টর ইউনূস করেছিলেন এমনি না। পরবর্তীতে ডক্টর ইউনূস তার যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন তাকে। আপনি ডক্টর ইউনূস সরকার কিংবা অন্য কোনো ডক্টর ইউনূস সরকারকে এতটা দোষ দেওয়ার অবশ্য স্কোপও নেই। এই যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটিয়েছে, ইউনূস সরকার এবং তার উগ্রবাদী সাঙ্গপাঙ্গরা, এই ঘটনা ইউনূসকে দোষ দিয়ে লাভ কি?
শেখ হাসিনার আমলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা পরিবর্তন করে যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এক ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন শেখ হাসিনা, সেই বিচারটা কে করবে? সেই দায়টা কার? সেটা তো ডক্টর ইউনূসের দায় নয়। আমার মনে হয় যে শেখ হাসিনা যে ধারাটা চালু করেছেন সেই ধারার উপরে ভরসা রেখে ডক্টর ইউনূস আরও কয়েক ধাপ এগোনোর চেষ্টা করেছেন। সেই কারণেই তো অধ্যত্ত স্পর্ধা এটা হয় যে একজন হিন্দু 100 মার্কের, এমনি এমনি ঐচ্ছিক হলে সেটা ঠিক আছে, 100 মার্কের ইসলাম শিক্ষা পড়তে বাধ্য। এটাই কি আমাদের সেই দেশ যে দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল 1971 সালে? এটাই কি সেই দেশ যে দেশটা ভাষার জন্য লড়াই করে পৃথিবীতে অনন্য একটা দেশ হিসেবে পৃথিবীর স্বীকৃতি অর্জন করেছে? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।